দায়বদ্ধতাও থাকে, কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা মাননীয় শ্রী গৌতম সর্দার, কলকাতা হাইকোর্টের একজন প্রথিতযশা আইনজীবী, এবং মাননীয় দাদা আপনার নামটা একটু বলুন। মাননীয় ভাস্কর ভট্টাচার্য, ইনিও কলকাতা হাইকোর্টের একজন প্রথিতযশা আইনজীবী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত 21শে নভেম্বর নবান্নের একটি প্রেস কনফারেন্সে এবং প্রশাসনিক বৈঠকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশের একাংশ দুর্নীতি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে পুলিশের নিচুতলার এবং বেশ কিছু পুলিশ অফিসার তারা বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সাথে যুক্ত, এবং সেই দুর্নীতির ক্ষেত্রে তিনি স্পেসিফিকভাবে নাম করেছেন, যেটা হচ্ছে কয়লা, বালি, সিমেন্ট ইত্যাদি। এই সমস্ত পাচারের সাথে এই সমস্ত অফিসাররা দুর্নীতির সাথে যুক্ত। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করেছি, যেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার বুকে তেল পাচার চক্রের একটা র্যাকেট আমরা সন্ধান পেয়েছি, এবং আমরা তাই নিয়ে বিভিন্ন সময় প্রচুর প্রতিবাদ, প্রচুর খবরও করেছি, এবং সর্বোপরি আমরা কলকাতা হাইকোর্টে একটি এই নিয়ে জনস্বার্থে মামলাও করেছিলাম। গত 4ঠা জুলাই যে মামলা মাননীয় প্রধান বিচারপতি তিনি শুনেছিলেন, এবং তিনি একটি রায়ও দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন যে এই ধরনের কাজকর্ম যে সমস্ত মানে জেলাগুলোতে চলছে, যেমন ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে যেসব জায়গায় চলছে, সেই সব যে ডিএমদের নিয়ে, জেলা শাসকদের নিয়ে একটা টিম গঠন করতে হবে, এবং সেই জেলা শাসকরা যে টিম গঠন করবে সেই টিম রেড করে এই সমস্ত কারবার বন্ধ করবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এই বিষয়টা সম্পূর্ণভাবে জেলা শাসকরা তারা ইগনোর করছেন। তারা অর্ডার পাওয়ার পরেও আমাদের কাছে সেরকম ধরনের কোনো খবর নেই, এবং আমরা দেখছি যেভাবে র্যান্ডাম কাজ চলার সেইভাবেই কাজ চলছে। এবং এই বিষয়ে যে যারা কলকাতা হাইকোর্টে আমাদের এই কেস নিয়ে যারা লড়াই করেছেন, যারা এই রায়টা বার করে এনেছিলেন, তারা আমাদের সাথে আছেন। আমি প্রথমেই মাননীয় ভাস্কর ভট্টাচার্যের কাছে যাব। দাদা, এই যে আমরা একটা বড় যে তেল স্ক্যাম, সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন একটি বাক্য উচ্চারণ করলেন না। তিনি পুলিশকে বললেন মানে যে পুলিশের এক অংশ তারা দুর্নীতির সাথে যুক্ত, বাট এই তেলের ব্যাপারটা কেন অনুল্লেখিত থেকে যাচ্ছে? এর পিছনে কি আরো বড় কোনো মাথা আছে বলে মনে হয়? যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে তেল সংক্রান্ত বিষয়টা নিয়ে আরো আগে মানুষ সোচ্চার হয়েছিল। অনেকে অনেক জায়গা থেকে অনেকভাবে অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে কলকাতা হাইকোর্টে এই মামলাটি এসেছে, বা কলকাতা হাইকোর্ট মামলাটি শুনেছেন। কিন্তু এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রশাসনিক বিষয়ে কিছু তৎপরতার অভাবের কারণেই
সম্ভবত এটা এখনো পর্যন্ত আটকে রয়েছে এবং এই ঘটনাটার আর নতুন করে কোনো রকম মানে ঘটেনি, মানে ত্বরান্বিত করার যে বিষয়টা, যেটা দেখা উচিত প্রশাসনের, সেইখানে প্রশাসনিক ঘাটতি বা প্রশাসনিক কোনো কর্মদক্ষতার অভাবের কারণে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আর আলোকপাত করতে চাইছেন না বা তারা দেখতে চাইছেন না। এখানে আরো একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন কয়লা, বালি প্রভৃতি পাচার সংক্রান্ত বিষয়ের উপরেতে আলোকপাত করেন বা তিনি যখন এই বিষয়ে কথা বলেন, দুর্নীতির অভিযোগ তিনি যখন জানান, তখন ব্যাপারটার সঙ্গে পেট্রোলিয়ামজাত পদার্থ যেমন বিটুমেন, যেমন তেল মানে পেট্রোল, ডিজেল, ডিজেল। পেট্রোল ইত্যাদিগুলোর বিষয়ে যে এতদিন ধরে এই ঘটনা চলে আসছে, সেটা যে নিচু তলার ক্ষেত্র এবং উপরতলার ক্ষেত্র প্রত্যেকেরই যে অজানা ঘটনাটা তা কিন্তু নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেটা কি কারণে তিনি বললেন না বা কেন তার কাছে এটা এখনো পর্যন্ত অজানা হয়ে আছে, সেটা একটা চিন্তার বিষয়। তার মানে হয়তো আমাদের মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে নিচু তলা থেকে ওপর তলায় যে পৌঁছে যাওয়ার বিষয়টা, অর্থাৎ খবর পৌঁছানোর বিষয় যেটা থেকে যায়, সেটার হয়তো কোনো রয়েছে ল্যাক অফ ইনফরমেশন যাকে বলে, সেই ল্যাক অফ ইনফরমেশনটা হয়তো রয়ে গেছে এবং এখানে আরো কিছু যোগসাজশ রয়েছে, যারা বড় মাথা যাদের বলা যায়, তাদের কিছু যোগসাজশের কারণে হয়তো ব্যাপারটা স্থগিত হয়ে পড়ে রয়েছে। এটাই আমার মনে হচ্ছে বর্তমানে। একটা বিষয় যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা পুলিশকে স্পেসিফিকভাবে বিভিন্ন জায়গার খবর বলা সত্ত্বেও পুলিশ বিষয়টাকে ইগনোর করছে। যেমন এই মুহূর্তে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে প্রায় বেশ কিছু জায়গার আমরা খবর পুলিশের কাছে পৌঁছেছি, সেই সমস্ত স্পেসিফিক কোন থানার আন্ডারে কটা এরকম বড় বড় র্যাকেট কাজ করছে। তা সত্ত্বেও পুলিশের ভূমিকা অত্যন্ত মানে নিন্দাজনক। সেখানে গিয়ে পুলিশ যারা এই ধরনের ব্যবসা করছে তাদের, আমাদের কাছে খবর আসছে, তাদেরকে তারা গিয়ে বলছে যে কোর্ট যাই রায় দিক, মিডিয়া যাই কিছু দেখাক, তোমাদের ভয় নেই, তোমরা যেরম কাজ করছো করো, কারণ ডাইরেকশনটা তো আমাদের ওপরই আসবে, আমরা ব্যাপারটা দেখে নেবো, তোমরা কাজ করো। দাদা গৌতম দা, আপনি এই বিষয়ে কি বলবেন? এই যে প্রথমেই পুলিশের ভূমিকা এই সম্পর্কে কি বলবেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ। সংবাদ সোচ্চারের তরফ থেকে আপনি যে এরকম একটা স্টেপ নিয়েছেন, হাইকোর্টে মামলা করেছেন, সাহসিকতা দেখিয়েছেন, এটা অনেকেই এরকম এগিয়ে আসছে না। তো আপনি একজন সাংবাদিক হিসেবে এই যে পদক্ষেপটা নিয়েছেন, এটা বড় পদক্ষেপ এবং আপনি লাইভ রিস্ক নিয়েই নিয়েছেন। এমনি আপনি লাইভ রিস্ক নিয়ে যতটা এগিয়েছেন, সব জায়গায় গিয়ে যে স্পট ভিজিট করে তথ্য আনা, তার ভিডিও করা, লোকাল লোকের সাথে কথা বলা করে আপনি যেভাবে এগোচ্ছেন, এতে আপনার অনেক মানে কৃতিত্ব রয়েছে। এত কিছু আপনি একজন রিপোর্টার হিসেবে এগিয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনিক লোকেরা তারা যে তাদের দায়িত্ব থেকে যেভাবে সরে যাচ্ছে, সেটা খুব নিন্দাজনক, লজ্জাজনক। তো এতবার করে আপনি লিখিতভাবে যে থানায় জানাচ্ছেন আইসি এসপিদের, তা সত্ত্বেও তারা সেইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না। এটা খুবই খুবই আমরা সমাজের কাছে আমরা মানে অসহায় হয়ে পড়ছি, কারণ তাদের উপর আমরা ভরসা করে থাকি। তারা যদি এই দায়িত্বটা যদি না পালন করে, তাহলে আমরা আর কার কাছে যাব? আমরা কোর্টের সহায়তা নিয়েছি, বিচারকদের ভাবমূর্তি ভালো আছে আজও, তাই কোর্টের ভরসায় আমরা পড়ে রয়েছি। কোর্টের দায়িত্ব পালন করছেন উনি, আমাদের কথা মতো বা আমাদের অ্যাপ্লিকেশন মতো উনি ডিরেকশন দিয়ে দিচ্ছেন পুলিশ অফিসারদের ওপর যে আপনি রিপোর্ট দিন, তদন্ত করুন, কোথায় কি হচ্ছে ব্যবস্থা নিন উপযুক্ত। তা সত্ত্বেও পুলিশ যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে আমরা ভরসাটা কার ওপর করব? তো আপনি বারংবার বলছেন, তো তারা যেভাবে অ্যাটিটিউড, কথাবার্তা বা যেসব দিশা দেখানোর চেষ্টা করছে, সেটা নিন্দাজনক, লজ্জাজনক। তো সেইটা আমাদের মানে আগামী দিন কি হবে আমরা বলতে পারছি না। আমরা তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেম অনুযায়ী পুলিশের ওপরই দায়িত্ব যে লোকাল ইন্সপেকশন করে তদন্ত করে দায়িত্ব দেওয়া, সেটা যদি সঠিক না দেয়,
তো স্বচ্ছতা আসবে না আইনের ফলাফলে, স্বচ্ছতা থাকবে না। তো যে জল মিশছে, যে কারাপশনটা হচ্ছে, এটা চলতেই থাকবে, এটা কোনোদিনই মুছবে না। তাহলে আজ মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্যে বলছেন যে বালি, কয়লা, গরু যেসব কারাপশন হচ্ছে, যেসব বেআইনি কাজ হচ্ছে বন্ধ করতে হবে, অভিযোগ এলেই তার সাথে সাথে অ্যাক্টিভিটি নিতে হবে। তো এই বলা সত্ত্বেও তিনি কিন্তু ওই তেলের কথাটা বলেননি, উনি ওটা উজ্জ্ব রেখে বাকি সব কারাপশন বললেন, এর নামটা একবারে উচ্চারণ করলেন না। কিন্তু উনি যে এই যে ইনস্ট্যান্ট অ্যাক্টিভিটি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে কমপ্লেন এলে, তো সেই পদক্ষেপটা নিচ্ছে কারা? সেই পুলিশই তো নিচ্ছে। তো তারাই, তাদের কাছেই তো কমপ্লেনটা লজ করে হাইকোর্টে যাওয়া হয়েছে, তাদেরকেই ডিরেকশন দিয়েছে আবার রিপোর্ট পাঠানোর জন্য। তো এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21 তারিখে নবান্ন থেকে বললেন যে কারাপশনের এগেনস্টে পদক্ষেপ নেওয়ার জন্য, তাহলে এই যদি পুলিশের ভূমিকা হয়, তাহলে নিট ফল কি দাঁড়াবে? কি তার রিপোর্ট আসছে, কি তার পদক্ষেপ হচ্ছে, তার রেজাল্ট কি আসবে? সমাজ কি সারা জীবন এই রকম ধুলোমাখা চোখে তাকিয়ে থাকবে? এই ঝাপসা চোখেই কি তাহলে সমাজকে দেখতে হবে? এটাই সত্য হয়ে দাঁড়াবে আগামী দিন? বলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আজকের এই যত কারাপশন হচ্ছে, এই যত দুর্নীতি হচ্ছে, তার একটা লভ্যাংশ কারোর কাছে যাচ্ছে। প্রত্যেকের কাছে স্টেপ বাই স্টেপ পকেট ভরছে, বড়লোক হচ্ছে। যে সাইকেল চালাতো সে আজ মার্সিডিস চড়ে। এটাই হতে থাকবে, এটাই বাড়তে থাকবে। তো এটা কি হবে আগামী দিন, যে কতটা স্বচ্ছতা আসবে আমাদের সমাজে, যারা দায়িত্ববান তারা আজ কতটা দায়িত্ব পালন করবেন, যেই রক্ষক সেই ভক্ষক, সেটাই এস্টাবলিশড হচ্ছে। আজ মিথ্যেটা সত্য হয়ে দাঁড়াচ্ছে, বেআইনিটাই আইন হয়ে দাঁড়াচ্ছে, অন্যায়টাই ন্যায় হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিন তাহলে কোন যুগ আসতে চলেছে, এটা বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণটা আমাদের সমষ্টি শক্তির ওপর নির্ভর করছে। আমাদের এই সমষ্টি শক্তি 5 বছর অন্তর আসে। তো সেই সমষ্টি শক্তির প্রয়োগটা আমরা যদি ঠিকঠাক করতে পারি, তো সেটা নির্ভর করছে মানে কখন কি হবে, সেটা আমরা এখন কিছু বলতে পারছি না। কিন্তু আমরা এই মুহূর্তে নির্ভরশীল পুলিশের অ্যাক্টিভিটির ওপর। পুলিশ যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আমরা সমাজকে ঝাপসা চোখেই দেখব। তো এখন নির্ভর করছে পুলিশের অ্যাক্টিভিটির ওপর। কোনটা সত্য কোনটা মিথ্যে, সেটা যারা স্পট ভেরিফিকেশন করে বার করছে তারা ভালোই বুঝতে পারছে। সাধারণ মানুষ বেশিরভাগ মেজরিটি হচ্ছে তাদের কর্ম নিয়ে ব্যস্ত, তাদের তাদের সংসার, তাদের কর্মজীবন, তাদের ফ্যামিলি, এই সব নিয়েই ব্যস্ত। তারা এই সামাজিক লার্জ স্কেলের কথা কেউ ভাবছে না। যতই আমরা তুলে ধরার চেষ্টা করছি, ভোটের আগে 2 পয়সাতে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ বিরিয়ানিতে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ একটা সাইকেলে, কেউ একটা ট্যাবে বিক্রি হয়ে যাচ্ছে, কেউ ক্লাবের 70,000-এ বিক্রি হয়ে যাচ্ছে। তো এই সামান্য ক্ষুদ্র স্বার্থতে যারা বিলিয়ে দিচ্ছে নিজেদেরকে, বৃহত্তর স্বার্থ কোন জায়গায় দাঁড়াবে আমরা সত্যিই বলার মতো জায়গায় এই মুহূর্তে নেই। তো অনেককেই আমরা চেষ্টা করছি, জানি না, ওপরওয়ালা ভরসা। তো যেটা সত্যমেব জয়তে আমরা জানি, কিন্তু কতটা সত্যমেব জয়তে আগামী দিন এস্টাবলিশড হতে চলছে আমরা বুঝতে পারছি না। তো এই পরিস্থিতি দাঁড়াচ্ছে এখন। দাদা এবার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে দেখুন, এই ধরনের একটা ঘটনায় আমরা যেমন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের খরচায় নিজেদের পরিশ্রমে আমরা এরকম একটা বড় র্যাকেটকে মানে সরকারি প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি যখন, এবং অবভিয়াসলি কিছু মানুষ তারা আমাদের সাহায্য করছে, তারা বিভিন্ন জায়গায়, কারণ কলকাতায় বসে ঝাড়গ্রামে কি হচ্ছে আমার জানার কথা নয়, বা পূর্ব মেদিনীপুরে বা হলদিয়াতে কি হচ্ছে আমার জানার কথা নয়, কিন্তু আমি জানতে পারছি সেখানকার কিছু মানুষ আমাদের ইনফরমেশন দিচ্ছে বলে, এবং আমরা যেহেতু এটাকে হাইলাইট করার চেষ্টা করছি তাই তারা আমাদের উপর আস্থা রাখছে। দেখা যাচ্ছে সেখানে পুলিশ গিয়ে তাদেরকে থ্রেট করছে, তাদেরকে বলছে যে তোমরা এই ধরনের খবর যদি দাও মিডিয়াকে তাহলে তোমাদেরকে ডাকাতি কেসে জেলে ভরে দেবো। এইটা কি ধরনের মানে অন্যায়, আপনি কি বলবেন এটা? দেখুন, অন্যায় তো অন্যায়। তো আমরা যারা ওই যে যেই রক্ষক সেই ভক্ষক যদি হয়, তো আমরা আমাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে, আমরা ভুল লোকের ওপর দায়িত্ব দিয়ে ফেলছি। এটা দেখুন, আমরা সমাজ গড়ার কাজে নেমেছি। আমরা যারা সমাজসেবামূলক কাজে নামছি, তার মানে কি সমাজ গড়ার কাজে, রাষ্ট্র স্বার্থে, রাষ্ট্রকে এস্টাবলিশ করার জন্য আমরা নামছি। সেখানে যদি যাদের ওপর এই রাষ্ট্র নির্মাণের একটা দায়িত্বের পাঠ দেওয়া আছে, তারা যদি স্বচ্ছতার সাথে না কাজ করে, উল্টে যদি ওই অন্যায়টাকেই সাপোর্ট করে, তারা অন্যায়টাকেই অবলম্বন করে, সেখানটা তো আমরা আগামী দিন দিশাহীন হয়ে পড়ব। তো সেটা আমরা এখন ভাষাহীন
যে এইটা কিভাবে কন্ট্রোল করবে। আজকের যে পুলিশ মন্ত্রী করা হয়েছেন তিনিই যদি এটা কড়া হাতে না হ্যান্ডেল করেন, আমাদের পক্ষে সম্ভব নয় এটাকে হ্যান্ডেল করা। শেষ প্রশ্ন ভাস্করদার কাছে যাবো, একটু বলছি দাদা, এই যে ঘটনাটা ধরুন, পুলিশ তো তারা কোর্টের একটা স্পেসিফিক রায় থাকা সত্ত্বেও সেই রায়টাকে ভায়োলেশন করছে। মানে পুলিশ যেটা করছে এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে, বিভিন্ন জায়গায় সেটিং করে রেড করছে। মানে যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে বলে রাখছে যে ভাই তোমাদের বাঁচাতে গেলে দু একটা ছোটখাটো কেস করতে হবে। পুলিশ যাচ্ছে, একটা কেসের নাটক হচ্ছে। আচ্ছা, এইটা কি কোনো সেন্ট্রাল এজেন্সি, কারণ আমরা অতীতে দেখেছি কয়লা পাচার কাণ্ডে সিবিআই এনকোয়ারি করেছে, গরু পাচার কাণ্ডে সিবিআই এনকোয়ারি করেছে। তো এইরকম একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার একটা পেট্রোপণ্য তাকে নিয়ে দীর্ঘদিন মেয়াদি যে একটা দুর্নীতি চলছে, এর বিরুদ্ধে কি কোনো সেন্ট্রাল এজেন্সিকে আমরা পেতে পারি? মানে কোর্ট কি রায় দিতে পারে এরকম? দেখুন, কলকাতা পুলিশ এমনিতে আমরা যেটা জানি, আমরা প্রথম থেকেই ছোটবেলা থেকে শুনে এসেছি যে কলকাতা পুলিশের সঙ্গে তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের। তো কলকাতা পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা দুঁদে অফিসার, এবং তারা যে মানে কর্মদক্ষ নয় এ কথা বলার কোনো অবকাশই নেই। তো তারা যথেষ্ট কর্মদক্ষ, তারা যথেষ্ট কার্যকরী। কিন্তু বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে পলিটিক্যাল কানেকশন, অর্থাৎ রাজনৈতিক যে একটা রয়েছে, যোগসাজশ যাকে বলে, সেই রাজনৈতিক যোগসাজশের জন্য আজকে কলকাতা পুলিশের কর্মদক্ষতা অনেকাংশে মানে নিচের দিকে নেমে এসছে। এবং সেই অর্থে দেখতে গেলে সেই কারণেই তারা হয়তো এই কাজগুলো করতে পারছেন না। তো এখানে এই যে ব্যারিয়ার্সগুলো, এই পলিটিক্যাল ব্যারিয়ার্সগুলোকে সরিয়ে কলকাতা পুলিশের উচিত হচ্ছে যে ইমিডিয়েটলি স্টেপ নেওয়া, এবং এই যে জায়গাগুলোতে এই করাপশনগুলো তৈরি হয়ে রয়েছে, বিশেষত পেট্রোপণ্যের পাচার বা পেট্রোপণ্য মানে এই মিক্সিংয়ের যে বিষয়বস্তু চলছে, সেইগুলোর বিরুদ্ধে এক্ষুনি এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করা একান্তভাবে প্রয়োজনীয়। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে এই পুলিশ প্রশাসনকে মুক্ত হস্তে স্বাধীনতা দেওয়ার জায়গাটা যেটা, সেটা পুলিশ মন্ত্রী মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার উচিত যে মুক্ত হস্তে তাদের ওপরে স্বাধীনতা আরোপ করা, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়, তারা এই ধরনের যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে পারেন। আর সিবিআই এর যে বিষয়টা, কোনো যদি আমাদের সেন্ট্রাল এজেন্সি হয়, অবশ্যই সেন্ট্রাল এজেন্সিকেও এই দায়িত্ব আরোপ করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে সিবিআইকেও এই ইয়া বিষয়টা সম্পর্কে কলকাতা পুলিশের যা ধারণা আছে, এবং যা, কারণ কলকাতা পুলিশের অনেক বেশি নেটওয়ার্ক আছে। কলকাতায় নেটওয়ার্ক কলকাতা পুলিশেরই বেশি, বিকজ তাদের তো লোকাল ইন্টেলিজেন্স অনেক বেশি কাজ করে। তো তাদের উচিত সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি যদি কাউকে ডেপুট করা হয়, আগামী দিনে যদি হাইকোর্ট কাউকে ডেপুট করে, তাহলে তাদেরকে যথেষ্টভাবে সাহায্য করা, এবং তাদেরকে সর্বোত্তভাবে সাহায্য করা, এবং সেই হিসাবে সিবিআই যদি ডেপুটেড হয় তাহলে তারাও এক্ষেত্রে ভালোই হবে, খারাপ কিছু হবে না। সব শেষে যাব গৌতম বাবুর কাছে একবার, সেটা হচ্ছে যে এই বিষয়ে যে আমরা যদি দেখি 4ঠা জুলাই মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন, তাতে 22শে আগস্টের মধ্যে 4ঠা আগস্টের রায়টা হয়েছিল, 22শে আগস্টের মধ্যে একটা রিপোর্ট তলব করেছিলেন, এবং তারপর থেকে মামলাটা এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে। দাদা, এই যে মামলা পেন্ডিং হওয়ার কারণে এই দুষ্কৃতী যারা কাজ করছে তাদের কাছে একটা বার্তা যাচ্ছে যে বিচার ব্যবস্থা সেরকম কিছু নেই, তোমরা যেরম ভাবে কাজ করছো সেরম ভাবে কাজ করে যাও, ওটা আমরা বুঝে নেবো। এটার কিছু করা যায় মানে বিচার ব্যবস্থার দিক থেকে? দেখুন, বিচার ব্যবস্থা তো বিচার ব্যবস্থার মতোই চলবে। তো এখন তো আমাদের হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরে প্রচুর মামলা জমে গেছে। তো আমাদের এই মামলাটাও লিস্টে আছে, কিন্তু এই মুহূর্তে তো চিফ জাস্টিস স্যার মানে রেগুলারিটি মেনটেন করে সেইভাবে বসছেন না, যেটাও বসছেন, কিছু মামলা শুনছেন তারপরে উঠে যাচ্ছেন। তো এই পরিস্থিতিতে আমরা মেনশানিং করারও চেষ্টা করছি যাতে এগিয়ে আসে, কিন্তু উনি এক্ষুনি মেনশানিং নিচ্ছেন না, সেই কারণে হিয়ারিংটা হচ্ছে না। এবার যতক্ষণ না হিয়ারিং হচ্ছে তো ততক্ষণ বুঝতে পারছি না ওনার ভিউটা কি, কারণ পুলিশ তো একটা রিপোর্ট কোর্টেই পেশ করবে, সেটা তো আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি না কি রিপোর্ট উনি
দিচ্ছেন এবং আমরা সিবিআইকেও যাতে এই দায়িত্বটা আরোপ করা হয় তার দাবি রেখেই অ্যাপ্লিকেশনটা করেছি। তো এটা পুরোটাই ওনার বিচার্য বিষয়। তো আমরা চেষ্টা করব যতটা আগে আনিয়ে হিয়ারিংটা করা যায়। তো যখন হিয়ারিংটা হবে তখন আমরা বুঝতে পারবো কতটা কি হবে। আগামী দিনে কি এর বিরুদ্ধে আপনারা কোর্টে প্রতিবাদ করবেন? পুলিশ যে রিপোর্ট দেবে, পুলিশ কি রিপোর্ট দেবে সেটা তো আমরা বুঝতেই পারছি। বুঝতে পারছি না যে আমাদের কপি সার্ভিস করুক, কপি দেখার পরে নিশ্চয়ই আমরা চাইবো এটার একটা দিশা হোক, সুন্দর একটা অর্ডার হোক যাতে এই ধরনের কাজ বন্ধ হয়, আপনার ইচ্ছা সাকসেস হোক, পূরণ হোক। আর চেষ্টা করছি আমরা যাতে সিবিআই ইনভেস্টিগেশন করে সঠিক তথ্যটা আসে, সঠিক যারা অ্যাকিউজড হচ্ছে তারা যাতে সাজা পায়। আর এই ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য স্বচ্ছ থাকে, কারণ এটার উপর নির্ভর করেই আমাদের পরিবহনটা চলছে। আর এখানে যদি জল মেশায় বা ডুপ্লিকেট কিছু দেয় তাতে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, পরিবেশ দূষণ হতে পারে। এগুলো থেকে বাঁচা আমাদের অবশ্যই দরকার, কারণ আগামী দিন এই আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, যার জন্য ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসছে, আর তারপর পেট্রোলে যদি এরকম জল মেশানো হয় বা পেট্রোলের সাথে কেরোসিন মিশিয়ে যদি বিক্রি করা হয় তাতে পলিউশন আরও বাড়বে। এবং আমাদের যে লেয়ারগুলো রয়েছে, যে বায়ুর লেয়ারগুলো রয়েছে, যে ওটা কি ওজোনোস্ফিয়ার, তো ওটা ছিদ্র হচ্ছে আমরা শুনেছি, আমরা অনেকেই অবগত আছি। তো সেগুলো রক্ষা করতে গেলেও পেট্রোলে এই মিক্সিংটা বন্ধ করা দরকার, তো স্বচ্ছতা রাখা দরকার। এটা পরিবেশ সম্বন্ধে যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যদি না সচেতন যদি না হয়, তো সেটা কি আর বলা যেতে পারে। তো চেষ্টা করা উচিত সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে স্বচ্ছতা বজায় রাখা, কারণ আমাদের বেঙ্গল পুলিশের উপর ভরসা কমছে ওদের অ্যাক্টিভিটির জন্য। আর এটা আমরা কোর্টের কাছে দাবি রাখবো যাতে সিবিআই ইনভেস্টিগেশন হোক, আর আমরা যাতে সুন্দর পরিবেশ ফিরে পাই। এবং যারা সমাজ গঠনের দায়িত্ব নিচ্ছে তারা স্বচ্ছতা মেনটেন করে যাতে সমাজ গঠনের দায়িত্ব পালন করে, এটা আমরা দাবি রাখবো। এবং আমরাও আশা করব এবং আমরা একে অপরে এটাকে মেনটেন করে চলারই চেষ্টা করব যাতে সমাজ সুস্থ থাকে, আমরা প্রত্যেকে ভালো থাকি। নমস্কার, এতক্ষণ ধরে আপনারা শুনলেন আমরা মাননীয় দুজন বিশিষ্ট আইনজীবী, তাদেরকে সামনে রেখে এই বিষয়ে আলোচনা করলাম। আমরাও নজর রাখছি আগামী দিনে প্রশাসন ঠিক কী ব্যবস্থা নেয়। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টির ওপর নজর দেবেন এবং যে সমস্ত জায়গায় এই দুর্নীতি চলছে, এই র্যাকেট কাজ করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবেন এবং এই দুর্নীতিমূলক কাজ বন্ধ করবেন। আজকে এখানে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।